বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 11ই মে, রোজ সোমবার। আজকে আমি আপনাদের সাথে আপনাদের অনুরোধের 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। প্রথমবারের মতো যারা আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাদেরকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে লিখে জানাবেন। আজকে আপনারা জানেন যে বহুল প্রত্যাশিত আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের যে চেয়ারম্যান রয়েছেন, অর্থ উপদেষ্টা রয়েছেন এবং অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনাতে একটি বর্তমান শেয়ার বাজার পরিস্থিতি নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় কি ধরনের সিদ্ধান্ত এসেছে এই ব্যাপারে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন, জানতে চেয়েছেন আসলে এই আলোচনাটা কি আদৌ মার্কেটের জন্য কতটা ফলপ্রসূ হবে সে বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন। সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে জানানোর চেষ্টা করছি এবং সেটি জানানোর পরে আমি আপনাদের সাথে আপনাদের অনুরোধের যে স্টকগুলো রয়েছে সেই স্টক সম্পর্কে আলোচনা করব। আজকের যে আলোচনাটি হয়েছে সেই আলোচনায় আমরা দেখেছি আলোচনা পরবর্তী সময়ে প্রধান অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী একটি প্রেস ব্রিফিং করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা মার্কেট সম্পর্কে যে সমস্যা সেই সমস্যাগুলো তিনি খুব মনোযোগ সহকারে শুনেছেন এবং তিনি বলেছেন আমাদের জন্য যারা আমরা বিনিয়োগকারী রয়েছি তাদের জন্য আসার কথা যেটি সেটি আমি খুব সংক্ষেপে ব্যাখ্যা করছি। তিনি বলেছেন যে 3 মাসের মধ্যে শেয়ার বাজারের যে অবস্থা, যে ডাউন ট্রেন্ড মার্কেটের যে একেবারেই গতিহীন মার্কেট, এই গতিহীনতাকে সম্পূর্ণরূপে একেবারে বিপরীতমুখী হয়ে অর্থাৎ মার্কেটটাকে আপ ট্রেন্ডে নিয়ে যাওয়ার জন্য তিনি বলেছেন যে মার্কেটে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার সেই ধরনের কার্যক্রম যেন গ্রহণ করা হয়। তিনি বলেছেন যে তিনি জানেন যে শেয়ার বাজার অনেক দুর্নীতিগ্রস্ত এবং এখানে অনেক দুর্নীতি হয়। সাধারণ বিনিয়োগকারীদেরকে পথে বসানোর জন্য বিভিন্ন পায়তারা করা হচ্ছে বা অনেকেই পথে বসে গিয়েছেন। তিনি এই বিষয়গুলো জানেন বা জেনেছেন বিভিন্ন মাধ্যমে। তো উনি বলেছেন যে মার্কেটকে স্থিতিশীল করার জন্য যদি টেকনিক্যালি কোনো সাপোর্ট লাগে, সেই সাপোর্ট দেওয়ার জন্য যদি দেশে কোনো এক্সপার্ট না থাকে তাহলে দেশের বাহির হতে যেন এক্সপার্ট নিয়ে এসে এই সমস্যাগুলো সমাধান করা হয়। একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে নতুন নতুন আইপিওর ব্যাপারে কথা বলেছেন যে নতুন আইপিও নিয়ে আসার জন্য মার্কেটকে স্থিতিশীল করার জন্য ভালো ভালো কোম্পানিকে মার্কেটে যাতে ইনভলভ করানো যায় সেই ব্যাপারে যেন পদক্ষেপ গ্রহণ করেন। বিশেষ করে তিনি কয়েকটা কোম্পানির কথাও বলেছেন, সিটি গ্রুপের কথা বলেছেন, মেঘনা গ্রুপের কথা বলেছেন, আরও অনেক কোম্পানি রয়েছে যারা শেয়ার বাজারে ইনভলভ না, তাদেরকে শেয়ার বাজারে নিয়ে আসার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, কি কি পদক্ষেপ গ্রহণ করলে তারা বাজারে আসবে, এই বিষয়গুলো তিনি আসলে আজকের আলোচনায় বলেছেন। এবং 3 মাসের মধ্যে তিনি যেটি বলেছেন যে 3 মাসের মধ্যে একটা সাস্টেনেবল মার্কেট কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার। একই সঙ্গে সাধারণ একই সঙ্গে আজকের যে মধ্যস্থকারী তারা কিন্তু আলোচনায় ছিলেন না, এ ব্যাপারেও জানতে চাওয়া হয়েছে। আমরা দেখেছি আনিসুজ্জামান তিনি বলেছেন যে আসলে এটি যেহেতু একটি গভর্নমেন্টের একটি মিটিং, এই গভর্নমেন্টের মিটিংয়ে আসলে ওনারা বাইরের কাউকে এইভাবে ইনভাইটেশন করেননি। সুতরাং মার্কেটকে 3 মাসের মধ্যে একটা সাস্টেনেবল জায়গায় নিয়ে গেলে মধ্যস্থকারীদের যে প্রশ্ন বা মধ্যস্থকারীদের যে জিজ্ঞাসা সেটি এই সাস্টেনেবল মার্কেট হয়ে গেলে তাদের আর প্রশ্নের জায়গাটা থাকবে না। তারা খুবই আশাবাদী যে মার্কেটকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। আর আমরা সাধারণ বিনিয়োগকারীরা যেটা চেয়েছিলাম বা
আমরা যেটা প্রত্যাশা করেছিলাম হয়তো রাশেদ মাকসুদকে অপসারণ করা বা তাকে বিভিন্ন প্রশ্নের জবাবের সম্মুখীন হওয়া, আসলে এই ধরনের কোনো কিছুই আজকের এই মিটিংয়ে হয়নি। তবে শুধু একটি কথাই বারবার এসেছে যে মার্কেটটাকে স্থিতিশীল করা, এবং যেহেতু এটি একটা দুর্নীতিগ্রস্ত একটি জায়গা, এখানে বিভিন্নভাবে দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে, বিভিন্নভাবে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে সাজানো এবং পরিকল্পিতভাবে মার্কেটটাকে ধ্বংস করা হচ্ছে। তো এই জায়গায় তিনি জরিমানার বিষয়ে কথা বলেছেন যে এই জরিমানাগুলো যেন খুব দ্রুত বাস্তবায়ন করা হয় এবং যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসা। এই বিষয়গুলোই মূলত আজকের এই আলোচনায় উঠে এসেছে। তো আগামীকালকে যেহেতু মার্কেট খুলবে, এই মার্কেটে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারবো যে আসলে আলোচনাটা কতটুকু ফলপ্রসূ। কারণ আমরা দেখেছি যে মার্কেট নিয়ে যখনই কোনো আলোচনা বা কানাঘুষা যায় কিছু হয় না কেন, মার্কেটে পরবর্তী দিনে একটা খারাপ ইম্প্যাক্ট আমরা লক্ষ্য করি। তো কালকে আমরা দেখব এবং আগামী 3 মাস আসলে এই যে জায়গাটায় মার্কেটটাকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে, সেই জায়গাটায় আসলে আমরা মার্কেটটাকে দেখতে পাবো কিনা। সুতরাং এই শেয়ার বাজারে এই মুহূর্তে আমাদের যে অপেক্ষা করার জায়গা, সেই অপেক্ষা করার বিকল্প এই মুহূর্তে আমাদের কাছে আর নেই। তো আশা করি এটি আপনারা খুব বারবার জানতে চাচ্ছিলেন যে আজকে মার্কেটের অনেক বিনিয়োগকারী হয়তো জানেন না আজকে আসলে আলোচনায় কি হয়েছে, তো সেই বিষয়গুলো আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে আমি জানিয়ে দিলাম। তো এরপরে আপনাদের যে অনুরোধের স্টক সমরিতা হাসপাতাল, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন। আমরা এই স্টকটি দেখতে পেয়েছি যে বিভিন্ন সময়ে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে এবং সেই সাপোর্ট জোন থেকে বারবারই ফিরে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ মার্কেটের খারাপ অবস্থায় শেয়ারটির প্রাইস ডাউন ট্রেন্ডে চলে আসে। সমরিতা হাসপাতালে থার্ড কোয়ার্টার ইপিএসটাও পজিটিভ আসে এবং এই বছরে সে 5% ক্যাশ ডিভিডেন্ড দেয়। এইখানে স্টকটি আমরা সবসময় দেখেছি 50 টাকা থেকে 52 টাকা। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই জায়গাটা যদি লক্ষ্য করেন এবং পূর্বেও যদি আপনারা দেখেন, আমরা সবসময় দেখেছি যে স্টকটি 50 থেকে 52 টাকার এই জায়গাটা একটা সাপোর্ট জোন হিসেবে বারবার রেসপেক্ট করছে এবং এই সাপোর্ট জোনটাকে কেন্দ্র করে সে কিন্তু প্রাইস অ্যাকশনে যাচ্ছে। এখন স্টকটিতে সেল সিগন্যাল রয়েছে, আরএসআই, হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং এভারেজ সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। আরএসআইটাও আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। গত দিনেও আমরা দেখেছি 1 টাকা 80 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে, বাট ভলিউমটা কিন্তু খুবই কম। এইখানে আমরা দেখেছিলাম স্টকটি 53 টাকা 80 টাকা 53 টাকা 80 পয়সা থেকে শুরু করে 57 টাকা 20 পয়সা এই লেভেলে একটা প্রাইস অ্যাকশন করেছে। 58 টাকা 60 পয়সা বা 58 টাকা 80 পয়সা, এই 55 টাকা 90 পয়সা থেকে আমরা এই জায়গাতে একটা প্রাইস অ্যাকশন জোন হিসেবে ধরে নিচ্ছে, ছোট্ট প্রাইস অ্যাকশন, এবং এখানে একটা প্রফিট টেকিং জোন হবে যারা এই 53 টাকায় এই জায়গাতে বাই করেছিলেন। তো এইখান থেকে যদি শেয়ারটি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে বা 60 টাকার উপরে একটা ক্লোজ দিতে পারে, 60 টাকা বা 61 টাকা এই জায়গাতে আমরা একটা 61 টাকা সমানই ধরি, 61 টাকা এই জায়গাতে যদি একটা ব্রেকআউট দিতে পারে তাহলে আমরা 64 টাকা এই জায়গাতে আবারও সমরিতা হাসপাতালকে দেখতে পাবো। তো হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে এই মুহূর্তে আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। তো আশা করি মার্কেটের যে পজিটিভ মুভমেন্ট যদি সেটি অব্যাহত থাকে, অর্থাৎ গত দিনের যে পজিটিভ মুভমেন্টটা দেখেছি অনেকদিন পর, তো এই মুভমেন্টটা যদি অব্যাহত থাকে তাহলে আমরা 58 টাকা থেকে 64 টাকা এই লেভেলে সমরিতা হাসপাতালকে দেখতে পাবো। এরপরে বিবিএস কেবলস, এই স্টকটি নিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশ কয়েকজন জানতে চাচ্ছেন, আমি একটু বিবিএস কেবলস নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। বিবিএস কেবলস এই স্টকটি আমার জানা মতে ফ্লোর প্রাইজের আগে, ফ্লোর প্রাইজের সময় স্টকটির প্রাইস অ্যাকশন 45 টাকা এই লেভেলে ছিল এবং ফ্লোর উঠিয়ে দেওয়ার পরে স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে এবং সেই ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে কিন্তু এখন পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি। যখনই প্রাইস অ্যাকশন করেছে 3-4 টাকার একটা গ্যাপ দিয়েছে এবং গ্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তীতে কিন্তু সে আবারও ডাউন ট্রেন্ডে চলে এসেছে। তো এখন নতুন করে আমরা দেখেছি 13 টাকা 90 পয়সা সে ইয়ারলি লো ক্রিয়েট করেছিল 13 টাকা 50 পয়সা এবং সেখান থেকে স্টকটি আবারও আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। এটি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি স্টক আপনারা জানেন। তো প্রাথমিকভাবে আমরা 16 টাকা 50 পয়সার উপরে শেয়ারটি যদি ক্লোজ দিতে পারে তাহলে 18 টাকা এবং পরবর্তীতে 20 টাকা এই লেভেলে আমরা স্টকটিকে দেখতে পাবো, বাট সেটি এখনো অনেক দূরে, ভলিউম নাই, পাবলিক হোল্ডিং অনেক বেশি, 10 কোটির মতো শেয়ার।
তো থার্ড কোয়ার্টার ইপিএসটাও খুব বেশি ভালো আসেনি। আরএসআই বা আমরা যে ভলিউম সেটি একেবারে ড্রাই হয়ে গিয়েছে। এখানে ভলিউমের পাশাপাশি স্টকটিতে আমি বলবো যে বায়ার সেলারদের যে অ্যাক্টিভিটি সেটা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা এই 16 টাকা থেকে 18 টাকা এবং 18 টাকা থেকে 20 টাকা তিনটা ফেজ আমরা এই স্টকটিতে দেখতে পাবো। তো এখন দেখা যাক শেয়ারটি সেই জায়গাতে আসতে কত সময় নেয়। এশিয়াটিক ল্যাবরেটরিজ কি অবস্থা দেখে একটু, ফার্মাসিউটিক্যাল সেক্টরে এশিয়াটিক ল্যাবরেটরি সাধারণ বিনিয়োগকারীদের বেশ পছন্দের একটি স্টক, এতে সন্দেহের অবকাশ নেই। এইখানে স্টকটি ভলিউমটা একেবারে ড্রাই করে ফেলেছে। ভলিউম আমরা দেখেছি স্টকটি ভালো মুভমেন্টে বাজারে আসার পরে একটা মুভমেন্টে ছিল, তো পরবর্তীতে কিন্তু সময় বাড়ার সাথে সাথে স্টকটি সেই মুভমেন্ট আর ধরে রাখতে পারেনি, যেহেতু নতুন একটি স্টক। 52 সপ্তাহের হাই ছিল 79 টাকা 40 পয়সা। তো এখন আমরা দেখি স্টকটি আসলে ভলিউমটা গেইন করতে পারে কিনা। বাই সিগন্যাল রয়েছে। স্টকটি এই বছরে ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, থার্ড কোয়ার্টার ইপিএসটাও পজিটিভ এসেছে। সেই প্রেক্ষিতে আমরা এটার প্রাইস অ্যাকশন প্রত্যাশা করতেই পারি, বাট মার্কেটে যে ডাউন ট্রেন্ড সেই ডাউন ট্রেন্ডের কারণে কিন্তু কোনো শেয়ারেরই ভালোভাবে প্রাইস অ্যাকশন হচ্ছে না। এটা 35 টাকার উপরে আমরা প্রাথমিকভাবে একটা ক্লোজ প্রত্যাশা করছি এবং পরবর্তীতে 34 টাকা থেকে 35 টাকা থেকে 35 টাকা থেকে 37 টাকা এই লেভেলে স্টকটি বাধাপ্রাপ্ত হবে। বাট এই বাধাটা যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা নতুন করে এই 42 থেকে 44 এই লেভেলে আমরা স্টকটিকে একটা প্রাইস অ্যাকশনে যেতে দেখব। বাট ভলিউমটা খুবই জরুরি। আপনারা দেখতে পাচ্ছেন হিস্টোগ্রামের বার এটি ধূসর এবং ছোট হয়ে আসছে। এমএসিডিতেও আমরা অরেঞ্জ এবং ব্লু রেখা মুখোমুখি অবস্থান দেখছি। আমি মনে করি অবশ্যই স্টকটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে ভলিউমটা গেইন করতে হবে। তো মার্কেট পজিটিভ ধারায়, ইন্ডেক্স পজিটিভ ধারায় ফিরলে তো সেটা সম্ভব। এরপরে আজকে বেশ কিছু আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের স্টক দেখতে পাচ্ছি আমাদের অনুরোধের স্টকের মধ্যে। তো পরবর্তী যে স্টক সেটি হচ্ছে টেকনো ড্রাগ। আমরা একটু টেকনো ড্রাগটা দেখি। টেকনো ড্রাগ পাবলিক হোল্ডিং অনেক বেশি, কিন্তু ভলিউম নেই বললেই চলে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যে স্টকটির প্রায় 5 কোটির মতো শেয়ার, 4 কোটি 12 লক্ষর মতো শেয়ার, সেই স্টকটিতে ভলিউম না থাকলে আসলে প্রাইস অ্যাকশনটা হয় না। এখানে দেখেন আমরা যদি হিস্টোগ্রামের বারে দেখি খুব অল্প সময়ের জন্য বাই সিগন্যাল এসে দীর্ঘ সময় সেল সিগন্যাল, আবার বাই সিগন্যাল থেকে বের হয়ে কিন্তু সেল সিগন্যালে চলে গিয়েছে। বায়ারের আধিপত্য, বায়ার আসেনি খুব বেশি একটা। আমরা গত দিনেও দেখেছি বাই সেল খুবই কম হয়েছে। এখানে হাত বদল বলবো, বায়ার সেলাররা নিজেরাই নিজেদের মধ্যে হাত বদল করেছে প্রাইসটা আপ ট্রেন্ডে যাওয়ানোর জন্য। বাট এখানে সাধারণ বিনিয়োগকারীদের পার্টিসিপেশন অনেকটা কম। প্রাথমিকভাবে 28 টাকা 90 পয়সা থেকে 29 টাকা 50 পয়সা, এই যে 1 টাকার যে জোনটা, এই জোনটাকে আগে ফিল আপ করতে হবে এবং সেটি ফিল আপ করলে আমরা প্রাইস অ্যাকশন 32 টাকা এই জায়গায় আমরা টেকনোট্রাককে দেখতে পাবো। তো স্বাভাবিকভাবেই থার্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ আসার কারণে এবং মার্কেট ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করছে, তো যার কারণে শেয়ারগুলোর প্রাইস অ্যাকশন ঠিক সেভাবে ধরে রাখতে পারেনি। এই জন্য প্রতিটি স্টকই খারাপ অবস্থা পার করছে। আমি বলবো যে অবশ্যই স্টকগুলো ভালো, স্টকগুলোতে আপনারা থাকবেন, বাই সেলের মধ্যে থাকবেন। স্টকটির পি রেশিও যথেষ্ট পরিমাণে ভালো, নেট অ্যাসেট ভ্যালু ন্যাব যেটি সেটিও বেশ ভালো, ক্যাশ ডিভিডেন্ড নতুন শেয়ার সেটিও ভালো দিয়েছে, 12% সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ দিয়েছে। আশা করি আগামী দিনে মার্কেটের পজিটিভ মুভমেন্ট সেটি ফিরে আসলে অবশ্যই টেকনোট্রাক ভালো করবে। এরপরে পাওয়ার অ্যান্ড সেক্টরের বারাকা পাওয়ার, এই স্টকটি দিয়ে আমরা একটু আলোচনা করব। গত দিনে বারাকা পাওয়ার আমরা দেখেছি যে অনেকগুলো স্টক, যেখানে সব বাজারে প্রায় 96% স্টকটা আপ ট্রেন্ডে ছিল, সেখানে বারাকা পাওয়ার ডাউন ট্রেন্ডে। বাট তার আগে যদি আপনি দেখেন মার্কেট যখন খারাপ তখন কিন্তু বারাকা পাওয়ারের প্রাইস ছিল 9 টাকা 30 পয়সা। সেখান থেকে বারাকা পাওয়ারকে আমরা দেখেছি 13 টাকা 50 পয়সা হল্টেড হতে দেখেছি, 2-3টা হল্ট করেছে। তো এখন স্বাভাবিকভাবে আরএসআইটা কারেকশন জোনে যাওয়ার চেষ্টা করছে। এখানে আমি বলবো যে অবশ্যই স্টকটি এন্ট্রি জোনে নেই।
আপনারা কেউ এই জায়গায় শেয়ারটিতে এন্ট্রিতে না গিয়ে অপেক্ষা করবেন এবং সেই অপেক্ষাটা যদি 11 টাকা 30 পয়সা এই জায়গাতে হয় বা 10 টাকা 70 পয়সা এই লেভেলে হয়, তাহলে স্টকটি আপনার জন্য ভালো একটি জায়গায় নিয়ে যাবে। আরএসআইটাও আপ ট্রেন্ডে, হিস্টোগ্রামের বার বলি, সেটি গত দিনের থেকে গাঢ় এবং সবুজ, এবং আরএসআই এমএসিডি সেটি অরেঞ্জ রেখা ব্লু রেখার অনেক উপরে অবস্থান করছে, এবং সবকিছু মিলিয়ে মুভিং অ্যাভারেজ সবকিছু মিলিয়ে আমরা মুভিং অ্যাভারেজেও বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে স্টকটির এমনি অবস্থানগত দিক দিয়ে ভালো, শুধু আরএসআইটা রিস্কি জোনে রয়েছে। সুতরাং আরএসআইটা কারেকশন জোনে আসার আগ পর্যন্ত আমি বলবো যে স্টকটি থেকে এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকতে। আর এন্ট্রি জোন সেটি 10 টাকা 70 পয়সা থেকে 11 টাকা 30 পয়সা এই জায়গাটা স্টকটির জন্য সেফ একটি এন্ট্রি জোন। তারপরে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, যেটি আইএসএনএলডি, আমরা একটু দেখে আসি যে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেডের কি অবস্থা। এটিও খুব সুন্দরভাবে দেখেন এই খারাপ মার্কেটেও আইএসএন খুব ভালোভাবে প্রাইস অ্যাকশন করে যাচ্ছে। গতদিনও 2 টাকা 90 পয়সা প্রাইস অ্যাকশন করেছে। থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসেনি। হিস্ট্রি যেটি ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি সেটিও কিন্তু ভালো না, তারপরেও কিন্তু 33 টাকা 70 পয়সা এই জায়গা থেকে কিন্তু স্টকটি 41 টাকা 60 পয়সা হাই ক্রিয়েট করেছে এবং একটা ভালো প্রফিট টেকিং জোনে সাধারণ বিনিয়োগকারীদের নিয়ে গেছে। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে অসাধারণ একটা প্রতিশ্রুতি দিচ্ছে আগামী দিনে যে শেয়ারটি আরো ভালো করবে। তো এখানে 42 টাকা 90 পয়সার একটি বাধা রয়েছে এবং সেটা যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে, এবং সেটি করার প্রবল সম্ভাবনা রয়েছে যেহেতু স্টকটি ভলিউমটা গত দিনের তুলনায় বেশি করেছে এবং ভলিউমটা গেইন করার চেষ্টা করছে। তো সেটা অব্যাহত থাকবে আশা করি, এবং এইখানে 42 টাকা 90 পয়সা এই জায়গায় আমরা স্টকটিকে দেখব। তো সাধারণ বিনিয়োগকারীদের এটি একটা ভালো প্রফিট টেকিং জোনে নিয়ে যাবে। আর এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এন্ট্রি জোন আমি বলবো যে আপাতত এখানে এন্ট্রি না নেওয়ার জন্য, এখানে কারেকশন জোন হিসাবে আমরা স্টকটিতে সামনে দেখব। সুতরাং যারা এন্ট্রি জোন হিসাবে স্টকটিতে কল্পনা করেন বা নেওয়ার চেষ্টা করছেন, তাদের বলবো যে 38 টাকা থেকে 37 টাকা এই জায়গাটা স্টকটি যখন আসবে কারেকশন জোনে, তখন আপনারা স্টকটিতে এন্ট্রি নিতে পারবেন। এরপরে আইবিপি, আমরা একটু আইবিপির কি অবস্থা সেটি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। আইবিপি এটিও ফার্মাসিউটিক্যাল সেক্টর স্টক। আর আইপিপি ইন্দো বাংলা, যেটি ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পর থেকে একটা ভালো প্রাইস অ্যাকশনে ছিল, সেটি কারেকশন জোনে এখন রূপান্তরিত হয়েছে। মার্কেট খারাপ অবস্থায়, হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজে সেল সিগন্যাল রয়েছে। এখানে সাপোর্টটাকে রেসপেক্ট করে কিনা এখন সেটা দেখতে হবে। এর আগেও এখান থেকেই সে সাপোর্ট নিয়েছিল, তো এটা একটা শক্ত সাপোর্ট জোন। 9 টাকা 70 পয়সা থেকে 9 টাকা 80 পয়সা এটা একটা ভালো শক্ত সাপোর্ট জোন রয়েছে। তো ভলিউমটা নাই, ভলিউমটা গেইন করতে হবে। তো এই সাপোর্ট জোনটা থেকে যদি স্টকটি ঘুরে যায়, তাহলে আমরা হয়তো আবারও আইবিপিকে একটা প্রাইস অ্যাকশনে দেখব, এবং প্রাথমিকভাবে অবশ্যই আইবিপিকে 10 টাকা 70 পয়সা থেকে 10 টাকা 90 পয়সা এর উপরে একটা ক্লোজ দিতে হবে। যদি সেটা দিতে পারে, তাহলে 12 টাকা এই লেভেলটা হবে আইবিপির জন্য আর একটি প্রফিট টেকিং জোন। আর আইবিপিতে যদি কেউ এন্ট্রি নিতে চান, তাহলে আমি বলবো যে এখন আস্তে আস্তে শেয়ারটি কালেকশন করলে প্রফিট টেক করতে পারবেন। এরপর ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আমরা ইন্স্যুরেন্স সেক্টরে ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা দেখে আসি। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ক্যান্ডেল প্যাটার্নটা খুবই চমৎকার এসেছে, বাট গত দিনের যে হাইটি ছিল সে হাইয়ের উপরে ক্লোজ দিতে পারেনি, এখানে ক্লোজ দিতে পারেনি। প্রাথমিকভাবে আমরা স্টকটির অবশ্যই 41 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ দেখতে চাচ্ছি। যদি সেটা দিতে পারে, তাহলে এটি প্রাইস অ্যাকশনে ফিরে আসবে এবং সেখান থেকে হয়তো 48 টাকা থেকে 50 টাকা এই জায়গায় আমরা ক্রিস্টাল ইন্স্যুরেন্সকে দেখতে পাবো। ইন্স্যুরেন্সের ভলিউমটা ধরে রেখেছে। মার্কেট খারাপ পরিস্থিতিতে আমরা দেখেছিলাম এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স বাই সিগন্যালে ছিল, বাট মার্কেট খারাপ হওয়ার পরে কিন্তু সে আবারও সেল সিগন্যালে গিয়েছে। তো আশা করি শীঘ্রই স্টকটি বাই সিগন্যালে ফিরে আসবে এবং প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। এরপরে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, আমরা একটু সিটি জেনারেল ইন্স্যুরেন্সের কি অবস্থা সেটি জানানোর চেষ্টা করছি। ইন্স্যুরেন্স সেক্টরের প্রতিটি স্টকেরই একই ধরনের অবস্থা। এখানেও এটিরও
আমরা প্রত্যাশা করছি 31 টাকা 50 পয়সার উপরে একটি ক্লোজ, এবং সেটা যদি দিতে পারে তাহলে 35 টাকা থেকে 34 টাকা 50 পয়সা এই জায়গায় আমরা সিটি জেনারেল ইন্স্যুরেন্সকে দেখতে পাবো। স্টকটিতে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে এবং ভলিউমটা গেইন করতে হবে। ভলিউমটা কিন্তু খুব ড্রাই হয়ে রয়েছে। MACD মুভিং অ্যাভারেজে আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। এরপরে AIL নিয়ে আমার প্রিডিকশন ছিল, অনেকেই খারাপ মন্তব্য করেছেন, অনেকেই অনেকভাবে আমাকে বিশেষভাবে বলেছেন যে আমি অনেক বুঝি বা অনেক ভাবেই আপনাদেরকে নাকি ধোঁকা দেওয়ার চেষ্টা করছি। এই যে জোনটা, এই জোন থেকে কিন্তু বের হয়ে এসেছে এবং আমার টার্গেট ছিল 50 টাকা, সেই টার্গেটে কিন্তু সে গিয়েছিল 51 টাকা 80 পয়সা গিয়েছিল এবং সেখান থেকে স্টকটি সাধারণ বিনিয়োগকারীদের একটা প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে। তো 45 টাকা 80 পয়সা বা 45 টাকা 40 পয়সা যেই সাপোর্ট জোন, সেই সাপোর্ট জোনটা কিন্তু এখনো ধরে রেখেছে এবং আগামী দিনে আমরা স্টকটি যদি 51 টাকা 80 পয়সা বা 52 টাকা 50 পয়সায় যদি ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু এই স্টকটি আবারও আমরা 55 থেকে 60 টাকা আবার দেখতে পাবো। তো যাদের কাছে রয়েছে স্টকটিতে অবশ্যই আপনারা হোল্ড করতে পারেন, কারণ স্টকটি যে কারেকশন অনেক বেশি কারেকশন দিয়েছে এবং সেই কারেকশন শেষ করে আপট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত। একই সঙ্গে আমরা দেখেছি যে টেক্সটাইল সেক্টরে একটা ভালো নিউজ এসেছে। তো সেই নিউজটা যদি মার্কেটে এবং আজকের যে বৈঠক, সেই বৈঠকের প্রভাব যদি মার্কেটে থাকে তাহলে কিন্তু AIL-কে আমরা আবারও 60 টাকায় এই জায়গাতে দেখতে পাবো। তো স্টকটিতে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে, সুতরাং যারা মার্কেটে একটু বোঝেন, বাই সেল করার অভিজ্ঞতা ভালো, তারা অবশ্যই এখানে বাই সেল করলে প্রফিট টেক করতে পারবেন। তো সকলেই আজকে ধৈর্য সহকারে এই আলোচনা শুনেছেন বলে আমি মনে করি এবং একই সঙ্গে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।